সো আমরা এখন আয়ন শনাক্তকরণ যে পার্টটা আছে, আয়ন শনাক্তকরণের বেশ কিছু আয়নকে ডিরেক্ট শনাক্তকরণ করা শিখব এবং কোন আয়ন শনাক্তকরণ করতে কোন বিকারক ব্যবহার করা হয় সেটা দেখব। তো আয়ন শনাক্তকরণের এই পার্টটাতে আমি একটু তোমাকে ভিন্ন অ্যাপ্রোচে পড়াবো। তুমি এতদিন যে অ্যাপ্রোচে পড়ছো সে অ্যাপ্রোচ না। এখানে আমি প্রথমে তোমাকে যেটা বলবো যে তুমি এমসিকিউতে 100% কমন পাওয়ার জন্য, এমসিকিউতে 100% কমন পাওয়ার জন্য প্রথমে যেটা করবা, আয়ন এবং তার সাথে তাকে শনাক্তকরণ করতে কোন বিকারক ব্যবহার হয় সেটা মুখস্থ করবা। আয়ন এবং বিকারক এটা মুখস্থ করতে হবে, কোন আয়নের জন্য কোন বিকারক ব্যবহার হয় এটা মুখস্থ করতে হবে। করতে পারলেই তোমার দেখবা যে 50% কাজ ইজি হয়ে গেছে। আয়ন শনাক্তকরণ অনেকের কাছে অনেক কঠিন লাগে, বাট এটা একদমই কঠিন না। আয়ন শনাক্তকরণে মেইনলি আমাদের অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের যেই নেসলার দ্রবণ আছে এইটাই সবচেয়ে বেশি আসে। বাকি যেগুলো যেগুলো আসে এই একটা ক্লাস করলে তুমি বুঝতে পারবা। বাট এই কোন আয়নের জন্য কোন বিকারক ব্যবহার হয় এটা যদি তুমি একবার মুখস্থ করতে পারো তোমার 50% কাজ ইজি হয়ে গেছে। এবার দেখো কোন আয়নের জন্য কোন বিকারক ব্যবহার হয়। প্রথমে আসি, তুমি যদি কপার 2+ আয়ন এটা নিয়ে কাজ করো, কপার 2+ আয়নের জন্য বিকারক কোনটা কোনটা ব্যবহার হয়। কপার 2+ আয়নের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক ব্যবহার হয়। কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং মাথায় রাখবো কপার 2+ এর জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড এইটা ব্যবহার হয়, মাথায় রাখতে হবে। K4FeCN6 এবং এটা এই দুইটা আমাদের ব্যবহার হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো আমাদের কাছে এই কপার 2+ ছাড়াও আমরা কিন্তু আরো অন্যান্য আয়ন আছে, যেমন দেখো আয়রন 2+, আয়রন 3+, এই আয়নগুলো আছে। তো এই আয়নের জন্য আমরা কোন বিকারক ব্যবহার করব এটা একটু দেখি। আয়রন 2+, আয়রন 3+ এর জন্য আমাদের 3টা বিকারক ব্যবহার হবে। কয়টা? 3টা বিকারক। প্রথম কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হবে। এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি 3টা না 4টা হবে, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড CNS, এটাকে বলে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, CNS থেকে থায়োসায়ানাইড, তো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ব্যবহার হবে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ছাড়াও দেখো K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড, K3 এটাতে আয়রন 2+, তো এটা হবে ফেরি। আর আরেকটা হচ্ছে K4FeCN6 এটাকে বলে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবার বলবা ভাই এগুলো মুখস্থ করব কিভাবে? খেয়াল করে দেখবা বিকারক তোমার হাতে গোনা 7 থেকে 8টা। তোমাকে কোন কোন আয়ন আর কোন কোন বিকারক সেটা মুখস্থ করতে হবে। কি করবা? লিখে লিখে মুখস্থ করবা। যেমন দেখো আমি 2টা আয়ন দেখাইছি, 2টা আয়নে একটা বিকারক কমন। কোন বিকারক? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো এইটাতেও পটাশিয়াম ফেরোসায়ানাইড কমন, এটাতেও পটাশিয়াম ফেরোসায়ানাইড কমন। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে এমন বিকারক যেগুলো সব সময় আসে। তো আমি এই জায়গাতে এই সাইডে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু সব বিকারক। এই সাইডে কি করতেছি? আয়ন। কি ধরনের আয়ন? ক্যাটায়ন। খেয়াল করো, ক্যাটায়ন। তো খেয়াল করো কপার 2+ শনাক্তকরণ, আয়রন 2+, আয়রন 3+ শনাক্তকরণ। কি করলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, CNS, K3FeCN6, K3FeCN6 মানে কি? পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরি, ফেরি, দেখো ফেরি, পটাশিয়াম ফেরি, ইক, ফেরিক, ফেরো, আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরো, একটা হচ্ছে পটাশিয়াম ফেরো আর একটা হচ্ছে ফেরি। তো পটাশিয়াম ফেরিসায়ানাইড এটা হচ্ছে আস, একটা হচ্ছে ইক, আস, ফেরাস, ফেরিক। তো দেখো একটা হচ্ছে ফেরিসায়ানাইড আর হচ্ছে ফেরোসায়ানাইড। তো দেখো এই যে জিনিসপত্রগুলো আমরা দেখলাম, এই যে জিনিসপত্রগুলো আমরা দেখলাম, এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে। এগুলা জানলে আমরা হচ্ছে তোমার কি করতে পারবো? আয়ন শনাক্তকরণটাকে ইজিলি করতে পারবো। এবার দেখো আমরা 3টা আয়ন দেখছি। 3টা আয়নের পর এবার ধরো আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন এটা শনাক্তকরণ করো। অ্যালুমিনিয়াম 3+ আয়নের জন্য বিকারক মাত্র একটা, কি জানো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো কমন বিকারক না? এইটাই তো আগে দেখছি আমরা, এইটাই তো আমরা 3 জায়গায় পাইলাম।
তো খেয়াল করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এমন একটা বিকারক যেটা অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, প্রত্যেকের জন্য ব্যবহার হয়। তাহলে বিকারক মুখস্থ করতে হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা গোল আলু বিকারক, সবাইকে শনাক্তকরণ করতে ব্যবহার করা যায়, সবাইকে শনাক্তকরণ করতে ব্যবহার করতে হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পর আমরা যখন অ্যালুমিনিয়াম 3+ শনাক্তকরণ করে ফেলছি, এখন যদি আমি জিঙ্ক শনাক্তকরণ করি, জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ শনাক্তকরণেও আমাদের দুইটা বিকারক লাগবে। একটা দেখে এতক্ষণে আইডিয়া করতে পারার কথা, যেহেতু সব জায়গাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসবে। তো জিঙ্ক 2+ শনাক্তকরণ করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করছি, এবং এতক্ষণে সব জায়গাতে যেহেতু আমরা K4FeCN6 ব্যবহার করছি, এখানেও আমাদের K4FeCN6 এই বিকারক ব্যবহার করে আমরা শনাক্তকরণ করতে পারবো। তাহলে দেখো তো সব জায়গাতেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড K4FeCN6 কমন না? তাহলে দেখো তো কপার 2+ আর জিঙ্ক 2+, এই দুইটা আয়নের বিকারক সেম। কোনটা কোনটা বললাম? কপার 2+ আর জিঙ্ক 2+, এই দুইটা আয়নের বিকারক একদম হুবহুব সেম। আয়রন 2+ এ যে ওই দুইটা তো আছেই, পাশাপাশি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড আর K3FeCN6 এটা এক্সট্রা আছে। কার কোথায়? আয়রন 2+, আয়রন 3+ এ। তাহলে আমরা মেইনলি একটা ওভারভিউ করতেছি যে কোন আয়নের জন্য কোন বিকারক ব্যবহার করব। আবার বলি, কোন আয়নের জন্য কোন বিকারক ব্যবহার করব, এটাই কিন্তু এমসিকিউ। এইটাই এমসিকিউ, এই যে জিনিসটা দেখতেছি না, এগুলাই এমসিকিউ। মেইনলি তোমার এমসিকিউ যেটা আসবে এই ফরম্যাটে মুখস্থ করেই তুমি মনে রাখতে পারবা, অন্য ফরম্যাটে মুখস্থ করলে তোমার কঠিন লাগবে। তো আগে এটা আমরা দেখে নিলাম। এবার দেখো এই যে ইয়াটা যেটা দেখলাম, জিঙ্ক 2+ যেটা দেখলাম, জিঙ্ক 2+ এর পরে আমরা এখনো তিনটা আয়ন দেখব। তিনটার ভিতরে পরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ। ক্যালসিয়াম 2+ এই আয়ন শনাক্তকরণের জন্য আমাদের কাছে বিকারক কে কে আছে? সিম্পল, আমাদের আগের যে বিকারক ছিল সব জায়গায় যেটা ব্যবহার করছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই বিকারক তো থাকবেই। এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি অ্যামোনিয়াম অক্সালেট বলে একটা বিকারক থাকবে। অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে NH4 C2O4, এইটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। তো অ্যামোনিয়াম অক্সালেট যে যৌগটা আছে এটা বেসিক্যালি একটা ক্যাটায়ন, মানে এটা বেসিক্যালি একটা আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ হয় এইটাকে আয়নিক আকারেই লিখতে হবে। তো খেয়াল করো অ্যামোনিয়াম প্লাস আয়ন যেটা আছে না, এই অ্যামোনিয়াম প্লাস আয়ন লিখলাম, এর পাশে খেয়াল করো এর পাশে একটা অক্সিজেন মাইনাস আয়ন বসে, পাশে কার্বন থাকে, সেই কার্বনে ডাবল বন্ড অক্সিজেন থাকে। তো এই জায়গাতে দেখো COONH4 পাচ্ছি না আমরা, COONH4, CH3COOH পড়ছি না? তো ওই CH3COOH এর একটা হাইড্রোজেন তুলে দিলে C- থাকে সেই C- এর সাথে। এবার দেখো এই কার্বনের তিনটা হাত গেছে, তাহলে একটা হাত নিচে বসানো যাবে। এই কার্বনের সেম ভাবে একটা অক্সিজেন, এই জায়গাতে একটা অক্সিজেন মাইনাস বসবে, এই অক্সিজেন মাইনাস বসলে এর পাশে একটা অ্যামোনিয়াম প্লাস বসবে। এই যে আয়নটা লিখছি আমি, এই আয়নটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। তো এই যে অ্যামোনিয়াম অক্সালেট লিখলাম, এই অ্যামোনিয়াম অক্সালেট এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, ফলে এটাকে তোমার প্লাস মাইনাস আয়ন দিয়ে দেখাতে হবে। তুমি এভাবেও দেখাতে পারো, এভাবেও দেখাতে পারো, এভাবেও দেখাতে পারো, এভাবে দেখাতে পারো, বাট মনে রাখতে হবে এইটা একটা বিকারক যেটা দিয়ে আমরা ক্যালসিয়াম 2+ কে শনাক্তকরণ করি। ক্যালসিয়াম 2+ কে শনাক্তকরণ করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম অক্সালেট এই দুইটা জিনিস ব্যবহার করা হয়, এই দুইটা জিনিস ব্যবহার করা হয়, এটা মাস্ট মুখস্থ করতে হবে। এরপরে আসো পরের জায়গাতে যাই। এমসিকিউতে মাস্ট যেটা আসে সেটা হচ্ছে সোডিয়াম শনাক্তকরণ, সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ জন্য কোন বিকারক ব্যবহার করা হয়? এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। মুখস্থ করতে হবে K2H2SB2O7, নাম কি? দেখো পটাশিয়াম পাইরো, সো এখানে আমি পটাশিয়াম লিখলাম, তারপরে এখানে আমার পাইরো কথাটা আসবে, পাইরো। আর এই যে এসবি হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি থেকে আসবে হচ্ছে অ্যান্টিমোনেট, অ্যান্টিমনি থেকে আসবে কি? অ্যান্টিমোনেট। সো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এইটার সংকেত লিখতে বলে, এরকম বলে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত বলো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত বের করলাম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে কোন যৌগ শনাক্তকরণ করা হয় বা কোন আয়ন শনাক্তকরণ করা হয়? সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়, এটা আমাদের জানতে হবে।
ওকে, আচ্ছা এবার লাস্ট এমসিকিউ সবচেয়ে বেশি আসে, এই দুইটা মাস্ট পাবা। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম প্লাস আয়ন। অ্যামোনিয়াম প্লাস আয়ন কখনো কখনো বলবে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, আবার কখনো কখনো বলবে শুধু অ্যামোনিয়া। এই তিনটার যে কোনো একটা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা হচ্ছে নেসলার বিকারক। মুখস্থ করবা নেসলার বিকারক। তো নেসলার বিকারক দিয়ে তুমি কি কি শনাক্তকরণ করতে পারবা? অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া। নেসলার বিকারকের সংকেত কি? সংকেত হচ্ছে K2HgI4। কি? K2HgI4 এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা যদি নাও, এই দুইটা মিলে তোমার তৈরি করবে হচ্ছে নেসলার বিকারক। এই দুইটা মিলে তোমার তৈরি করবে কি? নেসলার বিকারক। তাহলে নেসলার বিকারক যেটা আছে এইটা দিয়ে আমরা কি শনাক্তকরণ করি? অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, এই তিনটার যে কোনো একটা। তো অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া শনাক্তকরণ করি আমরা নেসলার বিকারক দিয়ে। কি দিয়ে? নেসলার বিকারক দিয়ে। মনে থাকবে? মনে রাখতে হবে, মনে রাখবে এবং মনে রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পোরশন। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। নেসলার বিকারক, নেসলার দ্রবণ, এই পর্যন্ত আমাদের কি হলো? ক্লিয়ার হলো। এখন আমরা আয়ন শনাক্তকরণে আরেকটু ডিপ যাওয়ার ট্রাই করব। আয়ন শনাক্তকরণে আরেকটু ডিপ যাওয়ার ট্রাই করব। ডিপটা কি? এখন আমরা এমসিকিউতে যা যা আসে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে ফেলছি। এমসিকিউতে যা যা আসে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে ফেলছি। এখন মুখস্থ করার পরে এবার আমাদের যেটা দেখতে হবে, পার্ট বাই পার্ট রিয়াকশানে যাইতে হবে। পার্ট বাই পার্ট রিয়াকশানে। এখন যারা প্রথম পার্টটা আমি যেটা প্রথমে পড়াইলাম এই পার্টটা মুখস্থ করে ফেলতে পারছো, তাদের জন্য তো ভেরি ভেরি কংগ্রাচুলেশন। তোমার যে কয়টা এমসিকিউ আসবে অলরেডি তুমি পেরে গেছো। এরপরে সেকেন্ড পার্টে আমি যা পড়াবো এগুলো কঠিন, তোমার যদি মাথায় না ঢুকে তাহলে তুমি স্কিপ করতে পারো। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কম, মাঝে মাঝে চলে আসে প্রশ্ন, কঠিন করলে চলে আসে। এই সহজ পার্ট থেকে প্রশ্ন আসবে যে কার জন্য কাকে ব্যবহার করা হয়। এই যে জিনিসপত্রগুলো তোমাকে শক করে লিখে দিলাম, এটা মুখস্থ করতে হবে মাস্ট। আচ্ছা এবার কার জন্য কাকে ব্যবহার করা হয় এইটা আমরা যদি একটু, যে কার জন্য কাকে ব্যবহার করার পর এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের শনাক্তকরণে বিক্রিয়াগুলা কি ঘটে সেটা, তাহলে এখন দেখার চেষ্টা করব। প্রথমে আসি আমরা ক্যালসিয়াম 2+ আয়ন নিয়ে। ক্যালসিয়াম 2+ আয়ন এটা শনাক্তকরণে আমরা দুইটা বিকারক দেখছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে K4FeCN6। সো এখানে আমরা ক্যালসিয়াম 2+ আয়নের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দ্রবণের বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে? প্রথম কথা, এখানে অ্যামোনিয়াম প্লাস আয়ন আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন আছে। তাহলে অ্যামোনিয়াম প্লাস আয়ন এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে আর এই অ্যামোনিয়াম প্লাস আয়ন এইটা আলাদা হয়ে যায়। তো ক্যালসিয়াম 2+ যেটা, এই ক্যালসিয়াম 2+ যদি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, মাথায় রাখবো ক্যালসিয়াম ক্লোরাইড হয়, তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, পাশাপাশি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা নিচ্ছি, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে খেয়াল করো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করাই তাহলে এটা কোনো বিক্রিয়া দেয় না, বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। এইটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটা ক্যালসিয়াম মূলকই ছিল। এবার আমরা একটা জিনিস মাথায় রাখবো, একটা জিনিস মাথায় রাখবো, যদি কোথাও তোমার হচ্ছে প্রিসিপিটেশন পড়ে, প্রিসিপিটেশন মানে তোমার অদক্ষেপ, খেয়াল করো অদক্ষেপ, অদক্ষেপ একটা জাস্ট সিম্পল ট্রিক মাথায় রাখবা। অদক্ষেপ যদি কোথাও পড়ে, অদক্ষেপের ক্ষেত্রে যদি সে অবস্থানান্তর হয়, খেয়াল করো অবস্থানান্তর হয়, অবস্থানান্তর হলে সে রঙিন যৌগ গঠন করবে। আর অবস্থানান্তর না হলে তাহলে সে সাদা অদক্ষেপ দেয়। যেমন দেখো এটা ক্যালসিয়াম, এ কি অবস্থানান্তর? উত্তর হচ্ছে না, এর সাদা অদক্ষেপ দেওয়ার সম্ভাবনা বেশি, অদক্ষেপ হলেই সাদা হবে। আচ্ছা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি অবস্থানান্তর? না, সাদা। জিঙ্ক কি অবস্থানান্তর? না, সাদা। তো যারা ডি ব্লক মৌল এবং অবস্থানান্তর তারা রঙিন দেখায়, বাকিদের সাদা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই একটা ট্রিক মাথায় রেখে তোমরা প্রিসিপিটেশন ইজিলি মনে রাখতে পারবা। এবার দেখো এই ক্যালসিয়াম 2+ এইটার সাথে যদি আমরা K4FeCN6
এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা আছে এইটার বিক্রিয়া করাই, তাহলে কি ঘটে? এখানে দেখো 4টা আছে, এখানে দেখো ক্যালসিয়ামের যোজনী 2, তো এই ক্যালসিয়াম 2 যোজনীর হওয়ার কারণে এখানে 2টা ঢুকে যেতে পারে। তো এখানে ক্যালসিয়াম 2টা ঢুকবে ফেরোসায়ানাইডের জায়গায়, K4 এর জায়গায় ঢুকে এখানে আমাদের যৌগ গঠন করবে FeCN6 এভাবে। আর এই 4টা পটাশিয়াম বাইরে বের হয়ে 4টা পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এখানে যদি ক্যালসিয়াম ক্লোরাইড হতো তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড হতো, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড নিবা, এখানে পটাশিয়াম ক্লোরাইড পাবা। এই হচ্ছে তোমার বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এখন এটা একটা জটিল যৌগ, জটিল যৌগ, এই যে জটিল যৌগ পাইলা, এই জটিল যৌগ কোনো অদক্ষেপ দিতে পারে কিনা বলো? এই জটিল যৌগ অদক্ষেপ দিতে পারে কিনা বলো? অদক্ষেপ দিতে পারো? জটিল যৌগ কি কোনো অদক্ষেপ দিতে পারে? পারে। জটিল যৌগ যদি অদক্ষেপ দেয়, খেয়াল করো, আচ্ছা ক্যালসিয়ামের জন্য আমি এখানে একটু ছোট্ট উল্টাপাল্টা করে ফেলছি। ক্যালসিয়ামের জন্য হচ্ছে K4FeCN6 না, ক্যালসিয়ামের জন্য দেখো আমি লিখছিলাম কি, দেখো ক্যালসিয়ামের জন্য আমি এখানে খেয়াল করো, ক্যালসিয়ামের জন্য কিন্তু আমি অ্যামোনিয়াম অক্সালেট লিখছিলাম, হ্যাঁ, K4FeCN6 না, সরি আমি গুলাই ফেলছি, K4FeCN6 না, অ্যামোনিয়াম অক্সালেট হবে। তো এইটা ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ নিব আমরা, ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ নিব। এইটা ভুল হয়েছে একটু, দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+, এইটার সাথে আমরা দ্রবণ নিব কার? অ্যামোনিয়াম অক্সালেটের। কার নিব? অ্যামোনিয়াম অক্সালেট। তো অ্যামোনিয়াম অক্সালেট কিভাবে পাবো? খেয়াল করো, এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়াম প্লাস আয়ন এর সাথে এখানে আমাদের এখানে প্লাস আছে তাই না, এই জায়গাতে আমাদের অ্যামোনিয়াম প্লাস, এর সাথে অক্সিজেন মাইনাস, সি ডাবল বন্ড ও, নিচে আরেকটা কার্বন সি ডাবল বন্ড ও, এখানে একটা অক্সিজেন মাইনাস, এখানে আরেকটা অ্যামোনিয়াম প্লাস আয়ন। তো এখন কি হবে, এই ক্যালসিয়াম 2+, এই যে 2টা অ্যামোনিয়াম প্লাস আয়নকে প্রতিস্থাপিত করে ফেলবে। তো এখন এই যে বিক্রিয়াটা, বিক্রিয়া শেষে এই ক্যালসিয়াম 2+, 2টা অ্যামোনিয়াম প্লাস আয়নকে যদি প্রতিস্থাপিত করে, ধরে নাও এই জায়গাতে ক্যালসিয়াম 2+ এর জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাহলে 2টা অ্যামোনিয়াম প্লাস আয়ন 2টা ক্লোরিনকে প্রতিস্থাপন করে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করবে। কয়টা? 2টা। এবার দেখো এই 2টা অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করার পর, মাথায় রাখবা 2টা অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করার পর এই ক্যালসিয়াম 2টা এখানে চলে আসবে। তো ক্যালসিয়াম 2টা এখানে আসলে 2 ক্যালসিয়াম প্লাস আয়ন পাইলাম, এবং 2 ক্যালসিয়াম প্লাস আয়ন পাওয়ার পর এখানে একটা অক্সিজেন মাইনাস, বন্ড ডাবল বন্ড ও, নিচে বন্ড ডাবল বন্ড ও, এখানে একটা অক্সিজেন মাইনাস আসছে। এখন এই জায়গাতে এটা কিন্তু একটা প্লাস মাইনাস বা আয়নিক যৌগ, তুমি চাইলে এখান থেকে হাত দেখাই দিতে পারবা না, এখান থেকে হাত দেখানোটা একটা ভুল মেথড। সঠিক মেথড কি? প্লাস মাইনাস আকারে দেখানো। তো তুমি এভাবে প্লাস মাইনাস আকারে দেখাইতে পারো, অথবা তুমি C2, খেয়াল করো, সি ক্যালসিয়াম CaC2O4 এভাবে লিখতে পারো। দেখ 2টা অ্যামোনিয়াম প্লাস আয়ন এর পরিবর্তে তুমি ক্যালসিয়াম দেখাইছো, 2টা অ্যামোনিয়াম প্লাস আয়নের পরিবর্তে তুমি ক্যালসিয়াম দেখাইছো, এইটা হতে পারে। তো আমাদের এখানে ক্যালসিয়ামের পরিবর্তে আমরা এই 2 ধরনের জিনিস পাইলাম। এখন বলো তো এখানে অদক্ষেপ কোন কালারের পড়বে, কি টাইপের অদক্ষেপ পড়বে? মাস্ট, যখনই তোমার এই টাইপের জিনিসে অদক্ষেপ দেখানো নিয়ে কথা আসে, এইটা একটা জটিল যৌগ তাই না, এই জটিল যৌগের অদক্ষেপ কেমন হবে? আমি ওই যে বললাম যদি অবস্থানান্তর না হয় তাহলে সাদা অদক্ষেপ হবে। তাহলে এইটা ক্যালসিয়াম যেহেতু অবস্থানান্তর না, তাহলে এই অদক্ষেপটার বর্ণ আসবে হচ্ছে সাদা। বুঝতে পারছো? এই অদক্ষেপের বর্ণ আসবে সাদা। তাহলে আমরা ক্যালসিয়াম 2+ আয়ন এটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা পাইলাম। ক্যালসিয়াম 2+ আয়নের পর এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কপার 2+ আয়ন। কপার, তো কপারের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম বলো তো? কপারের ক্ষেত্রে আমরা প্রথমেই বলছিলাম যে কপার 2টা আয়ন দিয়ে শনাক্তকরণ করা হয়। কপার 2+ আয়ন শনাক্তকরণ করতে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি আর K4FeCN6 এটা ব্যবহার করি, মুখস্থ করতে হবে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এখন দেখো তো এই কপারটা অবস্থানান্তর নাকি অবস্থানান্তর না? অবশ্যই অবস্থানান্তর, ট্রানজিশনাল এলিমেন্ট, ডি ব্লকের ভিতরে থাকে। তো কপার 2+ যদি ট্রানজিশনাল এলিমেন্ট হয়, ডি ব্লকের ভিতরে ট্রানজিশনাল এলিমেন্ট হয়, তাহলে এটা রঙিন যৌগ গঠন করবে। তাহলে রঙিন যৌগ যদি গঠন করে, এই কিভাবে গঠন করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। প্রথম কথা, এই কপার 2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এ তো কপার সালফেট ছিল তাই না, কপার 2+ মেইনলি কপার সালফেট ছিল, তো আমি সরাসরি কপার সালফেটই লিখি এখানে।
কপার 2 প্লাস না লিখে কপার সালফেট লিখি। তো কপার সালফেট এখানে যখন বিক্রিয়া করবে কপার সালফেট একটা থেকে যাবে, আরেকটা তৈরি করবে হচ্ছে কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড, তো এই যে জিনিসটা তৈরি করলো খেয়াল করো, কপার সালফেট ইনটু কপার হাইড্রোক্সাইড, দুইটা মিলে একটা যে যৌগ তৈরি করলো, এর সাথে কপার হাইড্রোক্সাইড 2, এর সাথে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার যোগ করো, কপার সালফেট ইনটু কপার হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, আর এখানে এই অ্যামোনিয়াম আর এই সালফেট এইটা যোগ হয়ে অ্যামোনিয়াম সালফেট আরেকটা যৌগ তৈরি হয়, মানে দেখো আদান ওদল বদল করছি আমি সব, তাহলে দেখো ওদল বদল করে এখানে যদি অ্যামোনিয়াম সালফেট আরেকটা যৌগ তৈরি করে, এই অ্যামোনিয়াম সালফেট এই তিনটা একত্রিত হয়ে এখন একটা জটিল যৌগ গঠন করবে, একটা জটিল যৌগ গঠন করবে। কি জটিল যৌগ? জটিল যৌগটা হচ্ছে CuNH3 4SO4। এখন গঠন কেমনে হইলো ভাই? গঠন এমনিই হইছে। তো এখন এই যে জটিল যৌগ গঠন করে এটা হচ্ছে টেট্রা অ্যামিনো কিউপ্রাস সালফেট। 2 স্টেপে গঠন হয়, আমি যেভাবে দেখাইলাম, প্রথমে এইটা একত্রিত হয়, তারপরে এই সবগুলো একত্রিত হয়ে টেট্রা অ্যামিনো কপার সালফেট গঠন করে। এই যে টেট্রা অ্যামিনো কপার সালফেট গঠন করে এইটা হচ্ছে গাঢ় নীল বর্ণের অদক্ষেপ দেয়, গাঢ় নীল। তো আমি আসলে এগুলা মনে রাখার চেষ্টা খুব কম করি, আমি একজন ফাঁকিবাজ মানুষ, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করি। বিক্রিয়াগুলা কেমনে হইলো এটা হালকা পাতলা মনে থাকলেও এই যে জিনিসপত্র যেটা আছে, যে গাঢ় নীল, এই নীল সেই নীল, এগুলা মনে রাখার চেষ্টা একটু কম করি। তো দেখো এই টোটাল ইয়াতে আমি খালি মনে রাখবো কি, আমার জন্য মনে রাখার উপায় হচ্ছে কপার 2+ আয়ন শনাক্তকরণে আমি দুইটা আয়ন ব্যবহার করি, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে K4FeCN6। এর ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা জটিল যৌগ গঠন করে, যেই জটিল যৌগ গঠন করে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে টেট্রা অ্যামিনো কিউপ্রাস সালফেট, এটা হচ্ছে গাঢ় নীল। এভাবে আমি মনে রাখি। বাকি মাঝখানে যে বিক্রিয়ার স্টেপ এগুলো আসার সম্ভাবনা কম। যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং এ ডিরেক্ট আসে, ইঞ্জিনিয়ারিং এ এগুলো খুব আসে। তো সেই ক্ষেত্রে বারবার লিখে 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 প্র্যাকটিস করতে হয়। কেমিস্ট্রির মূল মন্ত্র হচ্ছে তুমি লিখে লিখে প্র্যাকটিস করো, তোমার মনে থাকবে। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার দেখো এই কপার 2+ আয়নটাই, কপার 2+ আয়নটাই, এই যে কপার 2+ আয়ন এইটাই তুমি যদি এই কপার 2+ আয়নটাই তুমি যদি K4FeCN6 এই বিকারকের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি ঘটবে? এখানে 4টা আছে আর এখানে 2টা আছে, তো এই 4টাকে এই 2টা প্রতিস্থাপন করবে। এই এখানে 4টা পটাশিয়াম আছে না, সো এখানে আমাদের যোজনী 4 আর এর যোজনী 2, তো এই যোজনী 2 হলে 2টা কপার নিলে এই 4টাকে প্রতিস্থাপন করা সম্ভব। সেখানে দেখো Cu2, এবার দেখো FeCN6 এই অংশটা প্রতিস্থাপিত হলো, FeCN6 এই অংশটা প্রতিস্থাপিত হলো, Cu2 FeCN6, Cu2 FeCN6 এই অংশটা প্রতিস্থাপিত হলো, Cu2 FeCN6। তো এই যে Cu2 FeCN6 প্রতিস্থাপিত হওয়ার পর এখানে একটা জটিল যৌগ গঠন হয়েছে না? দেখো সিম্পল, আমি কি করছি, এখানে 2টা কপার এই K4FeCN6 কে প্রতিস্থাপন করে দিচ্ছি। তো এই জায়গাতে যে জটিল যৌগটা গঠন হলো এইটার হচ্ছে রং কি? এটার রং হচ্ছে লালচে বাদামি। রং কি? লালচে বাদামি। এখন কিভাবে বুঝবো এটা রঙিন হবে? দেখো কপার তাই রঙিন হয়েছে, যদি ট্রানজিশনাল এলিমেন্ট না হইতো তাহলে রঙিন হইতো না। এখন বিক্রিয়াটা করানো কিন্তু সিম্পল, বর্ণ মনে রাখাটা কঠিন। বর্ণ কি? এটা তো যেহেতু জটিল যৌগ তাহলে অদক্ষেপ দিবেই, বর্ণ মনে রাখা কঠিন। বিক্রিয়াটা কিভাবে করাচ্ছি, এখানে আমি দেখতেছি পটাশিয়াম আছে 4টা, এই 4টা পটাশিয়ামকে প্রতিস্থাপন করছি আমি 2টা কপার দিয়ে, তাহলে এই পটাশিয়াম যে 4টা আছে এই 4টা হচ্ছে 4+ ছিল, আর এই কপার একটা 2+, তাহলে 4টাকে আমি 2টা কপার দিয়ে প্রতিস্থাপন করতে পারবো, তাহলে বাকি সব সেম থাকবে। এখন যদি এই কপার সালফেট হইতো, কপার সালফেট 2- হইতো, তাহলে এই 4টা পটাশিয়াম এই সালফেটের সাথে যে পটাশিয়াম সালফেট গঠন করত K2SO4, কয়টা পটাশিয়াম গঠন করত? 2টা, K2SO4 2 মোল পটাশিয়াম সালফেট গঠন করত। এইভাবে এই বিক্রিয়াটা হইতো যদি আমি ফুলটা নিতাম। ওকে, তাহলে আমি এখানে কপার 2+ এর যেই শনাক্তকারী বিক্রিয়া সেটা দেখাইতে পারছি কিনা। সেম ভাবে আমাদের হচ্ছে যে কপার 2+ এর পরে আয়রন 2+, আয়রন 3+ এর শনাক্তকারী বিক্রিয়া আছে, আয়রন 2+, আয়রন 3+ এর শনাক্তকারী বিক্রিয়া আছে। সো একটু আয়রনে দেখি, আয়রনে দেখার চেষ্টা করি। ওকে, একটা একটা করেই দেখি, সময় লাগলেও দেখে ফেলি। তো এখন দেখো আমি যদি আয়রন 2+, আয়রন 3+
এইটা শনাক্তকরণের জন্য প্রথমত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটা নিই। এখন বলো তো এখানে কালার রঙিন হবে নাকি সাদা হবে? অবশ্যই আয়রন 2+3+ ট্রানজিশনাল এলিমেন্ট, তার মানে রঙিন হবে, সাদা হওয়ার কোনো উপায় নাই। ট্রানজিশনাল এলিমেন্ট মানে এটা রঙিন যৌগ গঠন করবে। তো দেখো তুমি যখন আয়রন 2+ নিবা, এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবা, তো আয়রন 2+ মানে এখানে আয়রন ক্লোরাইড এই টাইপের যৌগ গঠন করবে, বা আয়রন সালফেটও গঠন করতে পারে, আয়রন সালফেট গঠন করতে পারে। সালফেট কি আসবে? 2-। তো এখানে ভালো করে খেয়াল করো, এই অ্যামোনিয়া এটা প্লাস এটা মাইনাস, তো এইটা এটার সাথে প্লাস মাইনাসের সাথে চলে যাবে, চলে গেলে এখানে আমার গঠন করতেছে অ্যামোনিয়াম সালফেট একটা যৌগ, আর এই আয়রন এই হাইড্রক্সিলের সাথে চলে যাচ্ছে যে আয়রন হাইড্রক্সিল যৌগ গঠন করছে, এইটার প্রিসিপিটেশন পড়ে। আয়রন হাইড্রক্সিল যে যৌগ এটার প্রিসিপিটেশন পড়ে, তো এটা যে প্রিসিপিটেশন পড়ে বা পিপিটি পড়ে বা অদক্ষেপ পড়ে, এটা কি ধরনের বর্ণ দেয়? এটা হচ্ছে সাদা, সবুজ, সবুজ, সাদা না, সবুজ। সাদা তো হবেই না, রঙিন যৌগ না, রঙিন যৌগ, রঙিন যৌগ হলে সাদা হবে না, এটা সবুজ অদক্ষেপ দেয়। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই আয়রন 2+ এর জায়গায় তুমি যদি আয়রন 3+ নাও, আয়রন 3+ নাও, আয়রন 3+ মানে ধরো আয়রন ক্লোরাইড এই যৌগ নিলা, তা আয়রন ক্লোরাইড এই যৌগ মানে এখন এই আয়রন 3+, এর সাথে যখন তুমি এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছ, নিয়ে বিক্রিয়া করাচ্ছ, তাহলে দেখো এই জায়গায় 3 হলে এই অ্যামোনিয়ার সাথে ক্লোরিন যখন তুমি বিক্রিয়া করবা, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা এখন কয়টা আসবে? 3টে আসবে। আচ্ছা, তার মানে এই আয়রন হাইড্রোক্সাইড যেটা এখানে পাচ্ছি, এই আয়রন হাইড্রোক্সাইড এখানে যেহেতু যোজনী 3, তাহলে এটা Fe2O3 না হয়ে Fe2 মানে FeOH2 না হয়ে FeOH3 হবে, কারণ কি এখানে এখন যোজনী 3 হয়ে গেছে। তো যোজনী 3 হয়ে গেলে দেখো এইটা এখন আর সবুজ অদক্ষেপ পড়ে না, এখানে এখন অদক্ষেপ পড়ে বাদামি। তাহলে দেখো 2 যেটা ছিল, যখন আমার +2 জারণ মান তখন সবুজ, যখন আমার +3 জারণ মান তখন বাদামি। এখন তুমি মনে রাখার ট্রাই করতে পারো, মনে রাখার ট্রাই করে যদি মুখস্থ হয় তাহলে ভালো, মুখস্থ না হইলে কিছু করার নাই। ঠিক আছে, তাহলে আমি মনে রাখি কিভাবে, আয়রন 2+ এর সাথে যখন বিক্রিয়া করছে তখন এই ঘটনা ঘটছে। তাহলে এইভাবে বিক্রিয়াটা তো মনে রাখা সম্ভব, বাট কালারগুলো মনে রাখা একটু কষ্টকর হয়ে পড়ে। এবার দেখো আয়রন 2+ এর পর আয়রন 2+3+ এর বিকারক তুমি যদি এখন চেঞ্জ করো, ধরো আয়রন 2+, আয়রন 3+, দুইটার জন্যই তুমি বিকারক চেঞ্জ করে K4FeCN6 নিলা। তো আয়রন 2+, এইটার জন্য তুমি যদি K4FeCN6 নাও, তাহলে এখন কি ঘটবে? সিম্পল জিনিস, এখানে পটাশিয়াম কয়টা আছে দেখো, পটাশিয়াম আছে হচ্ছে 4টা, আর এখানে আয়রনের যোজনী কত? 2, তাহলে 4টাকে 2টা আয়রন দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব। তাহলে দেখো 2টা আয়রন Fe2, পরে আমার FeCN6 এটা থেকে যায়, Fe2FeCN6 এটা থেকে যায়, থাকে কিনা বলো? Fe2FeCN6। ওকে, এবার দেখো এই জায়গায় তুমি যদি এখন আয়রন 3+ নাও, খেয়াল করো, সাথে K4FeCN6 নাও, K4FeCN6 নাও, দেখো আয়রন 2+ এর সাথে K4FeCN6 নাও, তাহলে এখন এই আয়রন 3+ এর এইটা এই K4 কে পরিবর্তন করতে পারবে কিনা? দেখো পারবে, বাট একটা পারবে, এখানে কিন্তু সমান সমান আয়ন নাই। তাহলে এই তিনটা আয়রন 3টা পটাশিয়ামকে এখন মানে 3 যোজনী বিশিষ্ট আয়রন 3টা পটাশিয়ামকে প্রতিস্থাপন করে ফেলবে। তো 3টা পটাশিয়ামকে প্রতিস্থাপন করে ফেললে 3 চলে গেল, তাহলে 3 চলে গেলে এখানে থাকে কত? 1, তাহলে আয়রন পটাশিয়াম। তারপরে দেখো এর ভিতরে FeCN6 বসবে, FeCN6 বসবে। সো Fe পটাশিয়াম FeCN6 এটা এর পরে বসলো। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। এইভাবে এই বিক্রিয়াগুলো ঘটে। এই কালার কিন্তু ডিফারেন্ট, কালার আমারও মনে থাকে না, খুবই টাফ কালার, আমারও মনে থাকে না, কালার মনে রাখা টাফ। তো আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার তোমাকে যদি আমি বলি যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এইটার ক্ষেত্রে বের করো, এইটার অদক্ষেপ বলে দেওয়া যায়। অ্যালুমিনিয়াম 3+ আয়ন এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা, বিক্রিয়া ইজিলি হবে, এবং যেহেতু এটা ট্রানজিশনাল এলিমেন্ট না, শেষ পর্যন্ত সাদা অদক্ষেপ আসবে। শেষ পর্যন্ত কি অদক্ষেপ আসবে? সাদা অদক্ষেপ আসবে। বুঝতে পারছো? দেখেই বলে দেওয়া যাচ্ছে, কারণ কি অ্যালুমিনিয়াম ট্রানজিশনাল এলিমেন্ট না। ওকে, এবার দেখো জিঙ্কের ক্ষেত্রে কি হবে বলো তো? জিঙ্ক 2+, এইটার ক্ষেত্রে
জিঙ্ক 2+ এর ক্ষেত্রে তোমার বিকারক যেগুলো আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর ধরো K4FeCN6, দুইটার ক্ষেত্রেই দেখো এই জিঙ্কের ক্ষেত্রে তুমি যেটাতেই যাও না কেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যাও আর হচ্ছে K4FeCN6 এটাতে যাও, দুইটার ক্ষেত্রেই তোমার অদক্ষেপ দিবে হচ্ছে সাদা। কেন সাদা? কারণ জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এ কিন্তু অবস্থানান্তর না। পড়ছি না আমরা, জিঙ্কে 10টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, আমি আগে দেখে আসছি। সো অবস্থানান্তর না হওয়ার কারণে সাদা হবে। এখন যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে কি ঘটনা ঘটে দেখো, তুমি সিম্পল জিঙ্ক সালফেট নাও, জিঙ্ক সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাও, বিক্রিয়া শেষে দেখবা অ্যামোনিয়াম সালফেট আসবে, অ্যামোনিয়াম সালফেট আসবে বিক্রিয়া শেষে, আর জিঙ্ক হাইড্রোক্সাইড আসবে। এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড আসলো, এই জিঙ্ক হাইড্রোক্সাইড যে প্রিসিপিটি এটা কেমন, এটা হচ্ছে সাদা, এটা কেমন সাদা, জিঙ্ক হাইড্রোক্সাইডের যে প্রিসিপিটেশন এটা কেমন সাদা। এখন এই জায়গাতে জিঙ্ক হাইড্রোক্সাইডের যে প্রিসিপিটেশন সাদা, এটাকে আরো কয়েকটা লেভেলে উন্নতি করা যায়। আরো কয়েকটা লেভেলে উন্নতি কি দেখো, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি খেয়াল করো, এই জায়গায় জিঙ্ক হাইড্রোক্সাইড অলরেডি আছে, এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে যেটা হবে, এই সোডিয়াম এখানে এসে বসে যাবে, তাহলে সোডিয়াম বসলো, জিঙ্ক বসলো। তো সোডিয়ামের এখানে জারণ মান কত 1, জিঙ্কের কত 2, তাহলে সোডিয়াম অ্যান্ড জিঙ্ক দুইটা মিলে 2 আর 1 3 হয়ে গেল, তাহলে হাইড্রোক্সাইড নেগেটিভ জারণ মান কত আসবে 3 আসবে। তো এটাকে বলছে হচ্ছে টোটাল যৌগটাকে একত্রিত করে ফেলা, একত্রিত করলাম, করার পর এখন যদি আমি এখান থেকে হাইড্রোজেনগুলো তুলে দেওয়ার ট্রাই করি, আমি হাইড্রোজেনগুলো তুলে দিয়ে তোমার হচ্ছে শুধু অক্সাইড যৌগ গঠন করব, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে সোডিয়াম, তারপরে আসবে হচ্ছে কত জিঙ্ক, কি কি আসছে সোডিয়াম জিঙ্ক, তো সোডিয়ামের 1 আর জিঙ্কের 2 সব মিলায়ে 3। এখন আমি যদি এখানে অক্সিজেন নিই, দুইটা অক্সিজেন নিলে আমার গঠন হচ্ছে 4, তাহলে 3 আর 4 তো সেম না, এই জন্য আমার এখানে দুইটা সোডিয়াম নেওয়া লাগবে। তাহলে দেখো এখানে +2, এখানে +2, এখানে -4, সব মিলায়ে 0। তাহলে এইটা হলো আরেকটা যৌগ গঠন। এখন বলবো ভাই এই যৌগটা কেন দেখাইলেন, এই যৌগটাকে বলা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। এইটা এই যে তুমি আয়ন শনাক্তকরণ করতেছে, আয়ন শনাক্তকরণের কোন এক পর্যায়ে প্রিসিপিটেশন আকারে পড়ে। সো এই সোডিয়াম জিঙ্কেট যৌগটা তুমি যদি মনে না রাখো, তাহলে এই যৌগটা যদি দিয়ে জিজ্ঞেস করে এই যৌগটার নাম কি, তাহলে তুমি বলতে পারবা না। ওকে, সো সোডিয়াম জিঙ্কেট যৌগটাকেও তোমাকে জানতে হবে। আচ্ছা, জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণের এটা একটা বিক্রিয়া দেখলাম। এখন এই জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ করতে যেই খেয়াল করো, জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ করতে যেই তুমি যদি K4FeCN6 ব্যবহার করো, FeCN6 এইটা ব্যবহার করো, তখন তোমার কি ঘটবে বলো তো, K4FeCN6 এইটা ব্যবহার করলে এই জিঙ্ক এখানে কয়টায় বসতে পারে দেখো তো, এর যোজন মান, এর যোজনী 2 আর এখানে আছে 4টা, তাহলে 2 দুগুণা করলে যোজন সমান হয়ে যাচ্ছে বা জারণ মান সমান হয়ে যাচ্ছে। তো দুইটা জিঙ্ক এখানে যখন বসাবা তুমি, তখন দুইটা জিঙ্ক বসবে, FeCN6 বসবে, একদম সরাসরি বসে গেল। এই যে যৌগটা এটা কি হবে, সাদা অদক্ষেপ দিবে। এখন বলবা কেন সাদা অদক্ষেপ দিবে, কারণ ভাই খুব সিম্পল, জিঙ্ক হচ্ছে অবস্থানান্তর মৌল নয়, ডি ব্লক, ডি ব্লক বাট অবস্থানান্তর মৌল নয়, ডি ব্লকে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, অবস্থানান্তর মৌল নয়, এই জন্য সাদা পদক্ষেপ দিবে। তাহলে এটা থেকে যৌগ গঠন হবে, এটার কালার হবে সাদা। বুঝতে পারছো আয়ন শনাক্তকরণে সিম্পল জিনিস। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা লাস্ট আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নেসলার বিকারক আর সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা নিয়ে একটু কথা বলি। সোডিয়াম প্লাস আয়ন এইটা দিয়ে তুমি এই যে K2H2SB2O7 এইটাকে রিপ্লেস করতে পারো, এটাকে বলা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম দিয়ে যখন রিপ্লেস করবা তখন এটার নাম হয়ে যাবে Na2H2SB2O7, এটার নাম হবে হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কি নাম হবে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এবার বলো তো কি ধরনের পদক্ষেপ দিবে, দেখো তো এইটা কি, এটা কি অবস্থানান্তর মৌল, অবস্থানান্তর মৌল হলে রঙিন, না হলে সাদা। তাহলে এখানে যে পদক্ষেপটা পড়বে, সলিড পদক্ষেপ পড়লে এটার কালার হবে কি সাদা। তাহলে এখানে তুমি সোডিয়াম নিছো, পড়ছে হচ্ছে সাদা, সোডিয়াম নিছো, পড়ছে কি সাদা। ওকে, এবার দেখো পরে আরেকটা জিনিস, লাস্ট হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে আমরা ব্যবহার করব
অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে আমরা ব্যবহার করব নেসলার বিকারক। তো নেসলার বিকারক মানে কি? K2HgI4, এইটা আছে নেসলার বিকারক। এর সাথে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে এই অংশটা হচ্ছে আমার নেসলার বিকারক। ওকে, এখন এই অংশটা নেসলার বিকারক হইলে এই জায়গাতে বিক্রিয়া কি ঘটবে? বিক্রিয়া কি ঘটবে? দেখো, বিক্রিয়া খুব সিম্পল, বিক্রিয়া খুব সিম্পল। আমি এই জায়গাতে স্টেপ বাই স্টেপ বিক্রিয়া দেখানোর ট্রাই করি। প্রথম কথা, অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে এই যে দুইটা অংশ দিয়ে আমার নেসলার বিকারক তৈরি হয়েছে না, এটাকে তো নেসলার বিকারক বলে, এটাকে নেসলার বিকারক বলে। সো এই যে দুইটা অংশ দিয়ে নেসলার বিকারক তৈরি হয়েছে, তার ভিতর অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এই অংশটা প্রথমে বিক্রিয়া করে, এই অংশটা প্রথমে বিক্রিয়া করে। প্রথমে বিক্রিয়া করে এখানে আমাদের সোডিয়াম প্লাস আয়ন প্লাস অ্যামোনিয়া প্লাস পানি তৈরি করে। কেমনে বলো তো? দেখো, এই হাইড্রক্সিল এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে, এই সোডিয়াম প্লাস আয়ন আলাদা হয়ে যাবে, আর এখান থেকে অ্যামোনিয়া আলাদা হয়ে যাবে। আচ্ছা, অ্যামোনিয়া আলাদা হয়ে গেল, এই অংশটা আলাদা হয়ে গেল। এখন এই জায়গাতে আমাদের এই যে K2HgI4 ছিল না, এর সাথে আমাদের অ্যামোনিয়া যে যুক্ত হবে, অ্যামোনিয়া যে যুক্ত হবে। এখন K2HgI4 এর সাথে অ্যামোনিয়া যে যখন যুক্ত হবে, তখন আমাদের এখানে একটা নতুন যৌগ গঠন হবে। সেই যৌগটার নাম হচ্ছে NH2HG2HgI2। NH2HG2I2 না, সরি সরি সরি, ভুল লিখছি। দেখো, NH2HG2I3, এই যে যৌগ, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এই যে ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের বাদামি বর্ণের অদক্ষেপ দেয়, বাদামি বর্ণের অদক্ষেপ দেয়। এবার তুমি বলবা, ভাই এইটা বাদামি কেন দিল? অ্যামোনিয়াম তো তোমার হচ্ছে যে ডি ব্লক মৌল না। ভাই দেখো, এই যৌগটার ভিতরে আমাদের এই Hg আছে, Hg আছে, Hgর কারণে আমরা বাদামি বর্ণের অদক্ষেপ পাইলাম। তো তোমার যদি মানে আগ্রহ থাকে, তাহলে স্টেপ বাই স্টেপ এই সমীকরণের তোমার হচ্ছে যে শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো তুমি ভালো করে মুখস্থ করতে পারো। আর যদি আগ্রহ না থাকে, তাহলে জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবা। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়। নেসলার বিকারকের সংকেত হচ্ছে K2HgI4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা বিক্রিয়া শেষে আমার যে অদক্ষেপ দেয়, অদক্ষেপ হচ্ছে NH2HG2I3, NH2HG2I3, এবং এইটা বাদামি বর্ণের অদক্ষেপ দেয়। তোমার বিক্রিয়া দরকার নাই, জাস্ট এই 3 লাইন মুখস্থ করলেই অল ওকে, অল গুড, অল ফাইন। ক্লিয়ার হয়েছে? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে তো খুবই ভালো। আয়ন শনাক্তকরণের যে পার্টটা আছে, এই পার্টটার এই মানে এমসিকিউ মনে রাখার জন্য যত ধরনের টিপস এন্ড ট্রিক্স আছে সব আমি তোমাকে দেখাই দিলাম। আমাদের আর বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র তেজস্ক্রিয় এবং নিউক্লিয় বিক্রিয়া। তো আমি এক টানে শুট করলাম, তো এটা আমি তোমাকে আরেকটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তেজস্ক্রিয় নিউক্লিয় বিক্রিয়া থেকে এমসিকিউ হয়, সেটা আমার মাস্ট দেখাতে হবে, এটা বাদ দেওয়া যাবে না।